ট্যালেন্টেড মানুষ বিদেশে তারা একটা উদ্যোগ নিবে, আমি যতদূর শুনেছি, একটা রাজনৈতিক দল তৈরি করার। ৭১-এর জামাত আর এখনকার জামাত একই জিনিস না। আমাকে তাদের প্রয়োজন নেই, এটাই ধারণা আমার হয়েছে। এই মুহূর্তে নেই, একদিন হতে পারে আমি একটা সুযোগ যদি পাই দেশের সেবা করব, এটার জন্য আমি অপেক্ষা করছি, কিন্তু এই মুহূর্তে এ ধরনের কোনো সুযোগ নেই এই সরকারের সময়। এমনিতে আপনি এখন কি করছেন, কি করবেন? আমি বাইরে কনসালটেন্সি করব, অন্য কাজ টাজ করব। বাইরের কনসালটেন্সিতে টাকা রোজগার করার একটা সুযোগ আছে, সো আমি এটা নিব। বাংলাদেশ নিয়ে শিক্ষা বা অর্থনীতি নিয়ে তারপর অনেক পরিকল্পনা ছিল। অনেক ছিল, কিন্তু এইগুলি এখন বাস্তবায়ন করার আমার কোনো ক্ষমতা নেই, সো অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা নিশ্চয়ই একটা সময় মতো সেই সুযোগ দিবেন। এখনো সময় হয়নি আমার। আপনি কি এই সরকারের পক্ষ থেকে কোনো প্রস্তাব পেয়েছিলেন কিনা? না, না, এড়িয়ে যায় না আমি প্রশ্ন, এই ধরনের প্রশ্ন। না, আমি কোনো প্রস্তাব পাইনি। সো এটা কোয়াইট ক্লিয়ার, আমি কোনো প্রস্তাবই পাইনি। আচ্ছা, কিন্তু যতটা জানি যে আপনার সাথে ডক্টর ইউনূসের সাথে ও খুব ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক, কিন্তু কোনো প্রস্তাব পাইনি। সো এটা আপনাকে বলতে পারি ক্লিয়ারলি। ওনার সাথে খুবই ভালো সম্পর্ক। ওনার সাথে সম্পর্ক বলতে গেলে পারিবারিক। উনি যখন ৭১-এ বাংলাদেশি স্টুডেন্টস ইন নর্থ আমেরিকার সমন্বয়কারী ছিলেন যুদ্ধের সময়। ওনার লিয়েজন ছিল এমবাসিতে আমার বাবা। তা আমাদের বাসায় উনি খেয়েছেন, আমার মায়ের হাতে রান্না উনি খেয়েছেন, আমাদের বাসায় ডিনারে আসছেন। সো ওনার সাথে পারিবারিক, আমার বয়স তখন 14, আমাদের পারিবারিক সম্পর্ক ওনার সাথে। সো এটা নতুন কিছু না, বা হঠাৎ আমি অর্থনীতিবিদ হিসাবে ওনাকে দেখেছি বা আব্বা অর্থমন্ত্রী হওয়ার পরে ওনাকে প্রথম দেখেছি তা না। আমি অনেক আগের থেকে ওনাকে দেখেছি, ওনাকে চিনি, আমরা পারিবারিকভাবে আমরা চিনি। সো ওনার সাথে খুবই ভালো সম্পর্ক, কিন্তু না, কোনো অফার পাইনি। ৭১-এর জামাত আর এখনকার জামাত একই জিনিস না। এরা, এখনকার জামাতকে আপনি যুদ্ধ অপরাধী যদি বলেন, এটা হাস্যকর। এখনকার জামাত খুবই আমি মনে করি হাই কোয়ালিটি নেতৃত্বে তারা তাদের একটা অবস্থান হয়েছে দেশে, এবং দেশের মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা খুবই বেড়েছে এখনকার জামাত ইসলামী। সো আমি মনে করি যে ভবিষ্যতে তাদের একটা বড় রাজনৈতিক ভূমিকা থাকার সম্ভাবনা খুব ভালো এবং থাকা উচিত। তাদেরকে নিয়ে যে ট্রলটা করা হয়, এই বিষয়ে বলতে চান কিনা? তাদেরকে একটা বক্তব্য বা শুধুমাত্র মুক্তিযুদ্ধ নিয়েই তাদেরকে হ্যাঁ, এককালে তাদের নেতৃবৃন্দের সম্বন্ধে মানুষের খুব খারাপ ধারণা ছিল, কিন্তু এই নেতৃবৃন্দ হলো ৭১-এর পরে তাদের জন্ম, তাদের ওই ধরনের কোনো অনেকে ৭১-এর পরে তাদের জন্ম, সো তাদের ওই ধরনের দোষারোপ, যুদ্ধের দোষারোপ ওদের উপরে ফেলাটা এটা ঠিক না। তারা নতুন প্রজন্মের জামাতে ইসলামী, এবং দেশের মানুষ জানে যে তারা তুলনামূলকভাবে অন্য রাজনৈতিক দলের চেয়ে তাদের লোকজন সৎ, তারা হালাল হারাম আয়ের বিশ্বাস করে। সো তাদের তাদের কোয়ালিটি ভালো, এবং রাজনীতিতে এখন এই যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে লোকে বর্জন করবে সামনের নির্বাচনে, আমি এটা বিশ্বাস করি। আচ্ছা, আগামী বাংলাদেশ কেমন হবে, আপনার প্রত্যাশা কি? যখন একটা সুযোগ হয়, আসল সংস্কার হয়, আগামী বাংলাদেশ আমি দেখছি একটা একটা বৈষম্যহীন না, কিন্তু আমরা বৈষম্য অনেকটা কমিয়ে ফেলব। আমরা চেষ্টা করব সিঙ্গাপুরের মতো তারা যে ধরনের উন্নয়ন করেছে ওই লাইনে যেতে। আমরা কাউকে যাচাই করব না তার ধর্ম বা তার গায়ের রং বা তার জাত বা ওই ধরনের কোনো কারণে না, তার চরিত্র এবং তার মেধা এবং তার কোয়ালিটি, তার দেশের প্রতি কি কন্ট্রিবিউশন করতে পারে, এটা দিয়ে আমরা মানুষকে যাচাই করব। এটা ভবিষ্যতের বাংলাদেশ একটা হবে। আমাদের এতগুলি মানুষ আছে, ট্যালেন্টেড মানুষ বিদেশে, তারাও এই সংস্কারের বড় একটা ভূমিকা পালন করবে, এবং তারা একটা উদ্যোগ নেবে, আমি যতদূর শুনেছি, একটা রাজনৈতিক দল তৈরি করার। বাইরে আমার যারা প্রফেশনাল আছে,
যারা ভালো পজিশনে আছে, ডাক্তার, লয়ার, সায়েন্টিস্ট যারা আছে বিদেশে, তারা একটা রাজনৈতিক দল তৈরি করবে এবং দেশের মানুষের আমার মনে হয় যে তাদেরকে সমর্থন করবে, কারণ তাদের উদ্দেশ্যটা খুব সৎ। মানে কারা এই দল গঠন করবে? সরি, মানে কারা রাজনৈতিক দল গঠন করবে? মানে প্রবাসী যারা আছে, মানে কারা কারা প্রবাসী, থাকবে? ট্যালেন্টেড, প্রফেশনাল প্রবাসী, হ্যাঁ যেমন কেউ পরিচিত কেউ আছে কিনা বা নাম? অনেকে আছে, কিন্তু ওদের নাম ওইরকম, তারা নাম করা কেউ না, কিন্তু তারা জিনিসটা, প্ল্যাটফর্মটা তৈরি করুক, তারপরে আপনি শুনবেন, মানে এটা ভবিষ্যতে শুনবেন। এর সাথে কি আপনিও আছেন? আমি ওদের সাপোর্ট করব, অ্যাডভাইস করব যদি সুযোগ পাই। আমিও তো বিদেশে থাকবো, তখন চাকরি করব। আর এটার মূল উদ্দেশ্য কি থাকবে? মূল উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশে পরিণত করা, এবং বাইরে যা আমরা যে জিনিসগুলি দেখি ওখান থেকে আমরা লেসনগুলি শিখে বাংলাদেশে ওই একই জিনিস আমরা করতে চেষ্টা করব। বিদেশে কি করে উন্নয়ন করেছে, কি করে ধনী হয়েছে, ওই শিক্ষাগুলি বাংলাদেশে এখন চালাতে পারলে অনেক লাভ হবে সাধারণ মানুষের। একটা উদাহরণ দিই, বিদেশে ইংরেজির একটা বড় একটা প্রভাব আছে পুরো পৃথিবীতে। বাংলাদেশে ইংরেজির শিক্ষাটা মান এত কমে গেছে আওয়ামী লীগের অধীনে, যে এটা আমাদের কম্পিটিটিভনেসকে এফেক্ট করছে। অন্য দেশের সাথে প্রতিযোগিতায় আমরা হেরে যাই যখন আমাদের ইংরেজি স্কিলগুলি পরীক্ষা করা হয়। ইংরেজিকে আবার স্টেট ল্যাঙ্গুয়েজ করার আমি পক্ষপাতী। এটাতে আমাদের গরিব মানুষরা আপত্তি করবে না, তাদের ছেলে মেয়েদেরকেও ইংরেজি পড়ানো হবে। এখন যে সিস্টেম আছে, ধনীদের জন্যে ইংলিশ স্কুল, ইংলিশ ইউনিভার্সিটি, বিদেশে পড়াশোনাটা খোলা আছে, আর দেশিদের জন্যে, গরিবদের জন্যে দেশি স্কুল, দেশি ইউনিভার্সিটি এই পর্যন্ত তারা যেতে পারে। বিদেশে পড়াশোনা করার সুযোগ অনেক কমে যায় যখন তাদের ইংলিশ স্কিলস খুব পুয়ার থাকে। তো আমি ইংলিশটাকে অনেক গুরুত্ব দিব। তো এই ধরনের অনেক কিছু সংস্কার বাংলাদেশে আনতে হবে, যেটা আওয়ামী লীগ এটা ঠিক উল্টা দিকে গেছে, এটাকে এখন ফেরত আনতে হবে।